দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রায়। আমরা সাম্প্রতিক নানা প্রসঙ্গের আলোচনা শুনি। আজকের প্রসঙ্গ রাজনীতির ভিতর বাহির। দর্শক, এই শিরোনামে আমরা কথা বলবো সাম্প্রতিক রাজনীতির নানা প্রবণতা, নানা বৈশিষ্ট্য এবং সম্পর্ক নিয়ে। রাজনীতি কেমন চলছে সেটি নিয়ে আলোচনা করব। আজকে এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের আমন্ত্রণে দুজন সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন। চলুন আলোচনার শুরুতে পরিচয় করে দিয়ে রয়েছেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং রয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশা রাখছি। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। হাবিবুর রহমান হাবিব ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আমরা দেখছি যে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বছর পূর্তি চলছে এবং এই উপলক্ষে এনসিপি তারা মাসব্যাপী পদযাত্রার আয়োজন করেছে। জুলাইতে যারা ভুক্তভোগী আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের নানা রকম কথা শুনছি আমরা। সরকারের বিএনপির দলীয় পক্ষ থেকেও আয়োজন হয়েছে, কিন্তু একটি অভিযোগ করা হয়েছে এটা বিরোধী পক্ষ থেকে যে যথাযথ মর্যাদায় সরকারের পক্ষ থেকে জুলাই এটা আয়োজন করা হচ্ছে না বা এটাকে উদযাপন করা হচ্ছে না, স্মরণ করা হচ্ছে না। এই সমালোচনাকে আপনারা কীভাবে নিচ্ছেন? আপনি কি মনে করেন যে মর্যাদা দিয়েই এই অনুষ্ঠান বা এই দিবসটিকে স্মরণ করা হচ্ছে কিনা দ্বিতীয় বর্ষ? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মোহনা টেলিভিশনের সম্মত দর্শক শ্রোতাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক অত্যন্ত ছোট ভাই আলাউদ্দিন মোহাম্মদকে শুভেচ্ছা। শুনেন, সম্মান জানানো, শ্রদ্ধা জানানো মন থেকে, ঢাকঢোল পিটিয়ে সব কিছু হয় তা না। তবে আমাদের সরকারের পক্ষ থেকে 4 তারিখে একটা অনুষ্ঠান করেছে। ওই সময় যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে কথা বলেছেন। সেখানে তারা তাদের মতো করে কথা বলেছেন, তাদের শোক, তাদের দুঃখ, তাদের ব্যথা বেদনা, সন্তান হারানোর সব কিছু মিলে বিচার, সব কথা তারাও বলেছেন, প্রধানমন্ত্রীর কথা বলেছেন। আমাদের কথা হলো যে এই যে জুলাই যোদ্ধাদের অসম্মান করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা মুখে মুখে যতই বলি যে দেশে পরিবর্তন আনতে না পারে, দেশের মানুষের ভিতরে যে শান্তি, স্বস্তি, আর্থিক নিরাপত্তা দিতে না পারে, দ্রব্যমূল্যের যদি লাগাম টেনে হতে না পারে, সুশাসন পরিষ্কার করতে না পারে, জুলাই করে কোনো লাভ হবে না। একটা জিনিস আমরা বিগত দিন দেখেছি, সেই দেখার কারণে আমাদের সবারই স্মরণ রাখা উচিত যে টেলিভিশনে 1 বছর মুজিব বর্ষ উদযাপন করা হলো, কোটি কোটি টাকা খরচ করা হলো, বিদেশ থেকে গেস্ট নিয়ে আসা হলো, সকালে বিকালে খবরের আগে পরে বাণী শোনানো হতো, নতুন করে কত ইতিহাস রচনা করা হলো, কত বই রচনা করা হলো, শত না হাজার হাজার কোটি টাকার বই ছেপে বিভিন্ন লাইব্রেরিতে দেওয়া হলো। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত বন্দনা করা হলো। কিন্তু শেষ পর্যন্ত কী হলো? কিছুই কি থাকলো? কিচ্ছু নাই, ভাস্কর্য নাই, নাম নাই, নিশানা নাই, কোনো স্কুলের নাম নাই, কলেজের নাম নাই, প্রায় 6-7 প্রতিষ্ঠান করা ছিল, একটাও নেই। কেন নাই? এই যে নির্বাচন পদ্ধতিকে ধ্বংস করা, বিচারহীনতা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, গুম খুন নির্যাতন। একটা সাধারণ রিক্সাওয়ালা, সাধারণ শ্রমিক, মুড়ি বিক্রেতা, চা বিক্রেতা, কাগজের বিক্রি করে হকার, তাদের কি দরকার ছিল আন্দোলনে আসা? কৃষকের কি দরকার ছিল? শ্রমিকের কি দরকার ছিল? তারা তো ওই নির্বাচন, তারা তো ওই সুশাসন, তারা তো বোঝে না। তারা কেন এসেছিল? তারা ওই যে জনজীবনের যে শান্তি, সেই শান্তি বিগত সরকার ওগুলোর বাইরে যেটা ছিল দিতে পারেনি, যেখানে তারা সবাই নেমে এসেছিল, পরিবর্তন চেয়েছিল। এর পরিবর্তন হলে আমরা একটা ভালো কিছু পাবো, সেটাই তো প্রত্যাশা ছিল নাকি? তার ছেলে তো ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বিশেষ পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেট হবে, ডিস্ট্রিক্টে জেলা জজ হবে, সেগুলো তো চিন্তা করে নেই। সব মানুষের নিজের প্রয়োজন, নৈমিত্তিক যে সমস্যা, তার কারণেই মানুষের রাস্তায় নেমে এসেছিল। তাই আমরা 1 মাস ব্যাপী করলে ভালো, কোনো বাধা নাই। 1 বছর ব্যবহার যদি আমরা করি তাতেও বাধা নেই। কিন্তু আমার মূল জায়গা থেকে তো সরে না যায়। আমি প্রোগ্রাম করবো, সম্মান দেখাবো, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার দেশের মানুষকে যে শাস্তি স্বস্তি না দিতে পারে, শান্তি স্বস্তি না দিতে পারে, তাহলে আমি যতই ঢাকঢোল পিটাই না কোনো কাজ হবে না। জি, ধন্যবাদ। হাবিব, আসবো আপনার কাছে। আপনি বলেছেন আলাউদ্দিন মোহাম্মদ, আপনারা কিভাবে দেখছেন? আপনারাও তো এক ধরনের
উদ্যোগ নিয়েছেন, কিন্তু মূল কথাটি হচ্ছে যে এই যে জুলাই আন্দোলনের যে মূল যে মর্মবস্তু, মানুষের যে জন আকাঙ্ক্ষা প্রত্যাশা, সেটি পূরণ না করে শুধুমাত্র দিবসটিকে আমরা স্মরণ করে রাজনৈতিক কর্মসূচি পালন করে সেটি দিয়ে খুব বেশি জনগণের উপকার হবে না। এবং সে কারণেই হাবিব ভাই তার ভাষায় বলছেন যে জনজীবনের সংকটগুলো তারা খুব বেশি গুরুত্ব দিচ্ছেন, হয়তো আনুষ্ঠানিকতা আপনাদের মতো একমাসব্যাপী করেননি। আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জুলাইয়ের আজকে চতুর্থ দিন, পঞ্চম দিন চলছে। এর মধ্যে আমরা বেশ কিছু প্রোগ্রাম পেলাম এবং বিশেষ করে জনপরিসরে জুলাই নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছে এবং জুলাই বিরোধী যারা জুলাইয়ের পরাজিত শক্তি, তারাও কিন্তু এখানে আবার নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে, বিভিন্নভাবে আলোচনা আসার চেষ্টা করছে। সব কিছু মিলিয়ে যে জায়গাটা আমাদেরকে বারবার ভাবাচ্ছে, জুলাইয়ের যেই আপনার আন্দোলন, যে গণ অভ্যুত্থান, যে মানুষ নেমে এসেছিল, অনেক মানুষ কোনো কারণ ছাড়া নেমে এসেছিল, কোনো সুস্পষ্ট কারণ নাই তার কাছে একটা বড় কারণ ছিল যে ফ্রাস্ট্রেশন, হতাশা ছিল, যে বিদ্যমান ব্যবস্থা সম্পর্কে তারা হতাশ ছিল। শুধুমাত্র চাল ডালের দাম ব্যাপারটাই না, তারা যেদিকে যায় তারা দেখে যে রাষ্ট্র যে একটা বড় প্রতিষ্ঠান, রাজনৈতিক দল যে প্রতিষ্ঠান, এবং সরকার এবং রাষ্ট্র যে আলাদা বস্তু, রাষ্ট্র সবাইকে ধারণ করে এবং সরকার রাষ্ট্র কখনোই সমর্থক হয়ে যায় না, এই ভেদরেখাগুলো ঘুচে গিয়েছিল। এবং একটা পর্যায়ে দেখা গেছে যে বাংলাদেশের যেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী যে বাহিনী, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের বিশেষ বাহিনীগুলো এবং রাজনৈতিক দলের ক্যাডার বাহিনী সব একটা সীমারেখার মধ্যে চলে আসছিল। এইটার বিরুদ্ধে কিন্তু মানুষ দাঁড়িয়েছিল। আজকে যদি আপনি বলেন জুলাইয়ের মাধ্যমে আমরা কি পেলাম অথবা কি পাওয়া উচিত, আকাঙ্ক্ষাটা কি, সবচেয়ে বড় আকাঙ্ক্ষা কিন্তু এখানে এই যে রাষ্ট্র যে জায়গায় চলে গিয়েছিল সেই জায়গায় যাতে রাষ্ট্র কোনোদিন আর না যায়, এটা হলো এক নাম্বার। যদি বলেন যে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, যেটা আসলে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না, মানুষ আসলে কেন এসেছিল। যদিও পরবর্তীতে আপনি যদি গ্রাফিতি তাকায়, গ্রাফিতির ব্যাপারটা আর একটা পর্ব আলোচনা করছি। মূল জায়গাটা দ্বিতীয়ত যদি বলেন, ধরেন এখানে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল, মানুষের মধ্যে একটা বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল প্রতিষ্ঠানের মতো কাজ করবে। আমরা কেবল ব্যক্তির ইশারায় অথবা প্রতিষ্ঠানের প্রধান ভালো হলে প্রতিষ্ঠান ভালোভাবে চলবে, প্রধান খারাপ হলে প্রতিষ্ঠান আপনার খারাপভাবে চলবে, অথবা সরকার প্রধান যদি ভালো হয় তার প্রতি আস্থা রেখে আমরা সব কাজ ভালো হয়ে যাবে, আর যদি সরকার প্রধান খারাপ হয় পুরো সরকার খারাপ হয়ে যাবে। এই ব্যাপারটা যাতে না হয়, মানে কি এখানে ব্যক্তি এবং রাষ্ট্র, ব্যক্তি এবং প্রতিষ্ঠানে এটার মধ্যে যাতে একটা সুস্পষ্ট ভেদ রেখা থাকে, একটা পার্থক্য থাকে, সেটা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বড় চেতনা ছিল। এবং আমরা যখন ফাইট করেছি, আমরা কিন্তু কখনোই শুধুমাত্র এটা বলি না যে ব্যক্তি হাসিনার পতন অথবা ব্যক্তি অথবা দল হিসেবে আওয়ামী লীগের পতনের মাধ্যমেই বাংলাদেশের সুশাসন নিশ্চিত হবে, বাংলাদেশের গণতন্ত্র সংহত হবে, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ শক্তিশালী হবে, এটা কিন্তু কখনোই ছিল না। এখানে মোটা দাগে একটা ব্যবস্থার প্রতি মানুষের আপনার ঘৃণা ছিল, মানুষের এখানে হতাশা ছিল, মানুষের পরিবর্তন আকাঙ্ক্ষা ছিল। দুঃখজনকভাবে আজকে যদি আমরা বাংলাদেশে দেখি, বাংলাদেশের বর্তমান যে সরকার, হাবিব ভাই যে রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করে, তাদের দ্বারা গঠিত সরকার গণ অভ্যুত্থানের মৌল আকাঙ্ক্ষার জায়গাটা এড়িয়ে গিয়ে যে আপনার সেকেন্ডারি আকাঙ্ক্ষার জায়গাটা ছিল, মানুষের যে পেটি নিডগুলো ছিল, নিত্য নৈমিত্তিক জায়গা যে হতাশা ছিল, এই জায়গাগুলোতে বেশি ফোকাস করছে। আপনি যদি বিএনপির ম্যানিফেস্টোর দিকে তাকান, আমরা ম্যানিফেস্টোতে অনেক ভালো ভালো কথা দেখছি, সুন্দর প্যাকেজ দেখছি, এটা সত্য। কিন্তু একই সাথে এটাও সত্য যে বিএনপি যে 31 দফা দিয়েছিল রাষ্ট্র মেরামতের রূপরেখা, সেই রাষ্ট্র মেরামতের রূপরেখার প্রথম ধাপ থেকে শুরু করে অন্তত আপনার 6 থেকে 7টি পয়েন্ট তারা ইতিমধ্যে ভায়োলেট করে ফেলেছে। মূল জায়গা রাষ্ট্র যে মেরামত করতে হবে, এই যে একটা বড় প্রকল্প, এটা শুধুমাত্র আপনার 5 বছর পর পর নির্বাচনের সময় রাষ্ট্র মেরামত হয় না, নির্বাচনের ক্ষমতার হাত বদল হয়, সরকার পরিবর্তন হয়, কিন্তু গণ অভ্যুত্থান একটা আমূল পরিবর্তনের, স্ট্রাকচারাল পরিবর্তনের একটা লগ্ন তৈরি করে, একটা উপলক্ষ তৈরি করে। সেই উপলক্ষটাকে আমরা কাজে লাগাতে পারলাম কিনা, উত্তর হলো যে এখন পর্যন্ত আমরা কাজে লাগাতে পারি নাই। এনসিপি যে কাজ করছে, এনসিপি মূলত মাসব্যাপী আপনার গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আবার মানুষের কাছে ফিরে যাচ্ছে। কোন মানুষের কাছে যাচ্ছে? আমরা কিন্তু কোন আমাদের দলীয় নেতা কর্মীর কাছে যাচ্ছি না, আমরা মানুষের কাছে যাচ্ছি, যেখানে মানুষ আন্দোলন করেছিল, মানুষ গণ অভ্যুত্থান রাস্তা নেমে এসেছিল, তাদের কাছে যাচ্ছি, তাদের আকাঙ্ক্ষার কথা শুনছি, তাদের আকাঙ্ক্ষা রাজনৈতিক ভাষা দেওয়ার চেষ্টা করছি। সেই রাজনৈতিক ভাষার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে সংহত করার জন্য সরকারের সাথে সরকারকে কিভাবে চাপ প্রয়োগ করবে, আলাউদ্দিন মোহাম্মদ, আমরা পুরো জায়গাটা কিন্তু আপনার কাছে প্রশ্ন থাকবে যে এই জন আকাঙ্ক্ষা এনসিপি কতটা পরিপূরক কাজ করেছে বা করছে, সেটি নিয়েও আলোচনা আছে, আসবো আপনার কাছে। তবে আপনার কথা সূত্র ধরে আসতেছে হাবিব ভাই, যেটি বলছেন যে বিএনপি ক্ষমতায় আসার পর আসলে জুলাইয়ের যে মৌল আকাঙ্ক্ষার এটা এড়িয়ে গিয়ে তারা প্যাকেজের রাজনীতি শুরু করেছে, বিভিন্ন রকম প্যাকেজ ভিত্তিক, এবং তারা মূল কাঠামোর যে গত পরিবর্তনটা আনছে না এবং তারা আগ্রহীও নয়। এটি বলুন না, কথা হলো যে সময় তো পার হয়ে গেছে, সব তো তা না।
একটা জিনিস আপনাকে ভাবতে হবে, আওয়ামী লীগ তো আইন করেছিল যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্র জিয়া রহমানকে বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, করেছিল না? আওয়ামী লীগ সংসদে পাশ করিয়েছিল। আর কোনোদিন অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করতে পারবে না, অরাজনৈতিক ব্যক্তি দেশ পরিচালনা করতে পারবে না। আমরা যে 18 মাস দেশ পরিচালনা করি, রাজনৈতিক দল নির্বাচিত সরকার ছিল নির্বাচিত সরকার না। আমরা জুলাই অভ্যুত্থান কি যা যা আমাদের 31 দফার মধ্যে আছে সেগুলি আমরা বাস্তবায়ন করব, ধীরে ধীরে করব। তো আমি ওইগুলি করলাম। ধরেন আমি এখনই সব ঠিক করে দিলাম, দেশের ভিতরে মানে হাহাকার। যেমন একটা বুঝতে হবে তো যে সরকার গঠনের 11 দিনের মাথায় ইরান আক্রান্ত হয়েছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা। সারা পৃথিবী অস্থির, দ্রব্যমূল্য বেড়ে গিয়েছে, তেলের দাম 2 গুণ 3 গুণ বৃদ্ধি হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বেড়েছে, ইউরোপের উন্নত কান্ট্রিতে তেলের দাম বেড়েছে। এই একটা অবস্থা সরকার যে চলছে এখনও, এবং 1.5 মাস তেলের দাম না বাড়িয়ে যে দেশটা চালিয়ে আসলো, এটা তো অনেক বড় বড় ব্যাপার। আপনি যে জুলাই অভ্যুত্থানের যে আমাদের আকাঙ্ক্ষা, জুলাই অভ্যুত্থানে যারা গেছিল, আমরা তো ওই আকাঙ্ক্ষার সাথে একমত। আমরা 90 আন্দোলন করেছিলাম না? করেছিলাম তো, 9 বছর আন্দোলন করেছিলাম। টাকা তোলা, ফিস্ট হয়েছে, মায়ের খেয়েছি, হাসপাতাল খেয়েছি, সম্মুখে মিছিলের থেকে মানুষকে ধরে মানে গুলি করে হত্যা করেছে, আমরা সব তো দেখেছি। তো কথা হলো কেন? তারপরে বাস্তবতা হলো দেশের মানুষ কী চায়। দেশের মানুষ আইনের শাসন চায়, দেশের মানুষ তার জীবন নিরাপত্তা চায়, দেশের মানুষ তার সন্তানের লেখাপড়ার ব্যবস্থা চায়, দেশের মানুষ চায় তার ক্রয় ক্ষমতা অর্জনের মধ্যে যেন দ্রব্যমূল্য থাকে, এগুলো তো চায়। তাছাড়া তো অন্য কোনো দিয়ে তো আর হবে না। এখন কথা হলো যে আমরা যে জিনিসটা চাচ্ছি, ইতিমধ্যে দেখেন এই সরকারকে ধন্যবাদ আপনাকে দিতেই হবে। কোনটা? এই যে আমরা দীর্ঘদিন ধরে 54 বছর ধরে আমাদের মানে নিষ্পীড়িত হয়ে আসছে পানি দ্বারা। বর্ষার সময় পানি দিয়ে ডুবাই দেয়, শুকনার সময় আমাদের মরুভূমি বানিয়ে দেয়, পদ্মা এবং তিস্তা। এখানে সাহস করে একটা সরকার বলেছে আমরা পদ্মা ব্যারেজ তৈরি করব, এটা বাড়ির কাছে কথা, বাড়ির কাছে কথা। তিস্তা আমরা করবো ব্যারেজ, বাড়ির কাছের কথা। এই যে যে জিনিসগুলি, এগুলি কি আমাদের ঠিক আছে? আমি একটু যোগ করি আলোচনার প্রয়োজনতার থেকে বেরিয়ে আসতে পারবো না, একটু যোগ করি। মানে আমরা বিগত যে হাসিনা সরকারের সময় আপনি দেখেন যে উন্নয়নকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছিল, মানুষের জীবনযাত্রার আয় মানে মান বেড়েছিল, এটা দাবি করা হয়েছিল। কিন্তু এই যে অর্থনৈতিক উন্নয়ন, কিন্তু সেখানে মানবাধিকার, গণতন্ত্র, জবাবদিহিতা, সুশাসন এগুলো চাপা পড়েছিল। তো একই কারণ মানে একই দিকে যাচ্ছেন কিনা আপনার অর্থনৈতিক এজেন্ডাকে গুরুত্ব দিতে গিয়ে এই যে অন্যান্য এজেন্ডাগুলো আছে, যেটা জুলাই এনসিপি নেতা বলছেন যে জুলাইয়ের মধ্য দিয়ে যেটা মূর্ত হয়ে গেছে, সেই জায়গাটা আপনারা মিস করে যাচ্ছেন। আপনাদের আওয়ামী লীগের সাথে আমাদের ওই জায়গায় তো আপনার ভুল। আওয়ামী লীগ তো জোর করে ক্ষমতা এসেছিল, জনগণ ভোট ছাড়া। বিএনপিকে জোর করে ক্ষমতা এসেছে? বিএনপিতে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসছে। বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করলে হবে না। তো উন্নয়নকে বেশি গুরুত্ব, উন্নয়নের গুরুত্ব, আমরা তো উন্নয়নের গুরুত্ব, আমরা জনজীবনের স্বস্তির জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা যেমন ধরেন আমাদের কতগুলো বিশেষ পদক্ষেপ নেওয়া যায়, যেমন আমাদের কৃষকদের কথা। এই কৃষকরা আপনার সারের ভর্তুকি বৃদ্ধি করা, কীটনাশক, তারপর বীজ, এগুলো ব্যাপারে ঋণ মকুব। আপনি বাড়ির কাছে কথা বললেন, 10,000 টাকা কিনে সুদ 20-25 হাজার টাকার হয়ে গেছে একজনের, 17,000 কোটি টাকা এখান থেকে মাফ করতে হয়েছে তাদেরকে। এটা কি মানুষের আকাঙ্ক্ষার একটা জিনিস না? তারপরে আপনার এই যে যে জিনিসগুলো আপনার সৃষ্টি করতে যাচ্ছে, যে এই যে চাকরি বাকরির ক্ষেত্রে বা যে বিশ্ববিদ্যালয়ের লেভেল বা কলেজ লেভেলে কেউ কিছু জিনিস যদি আবিষ্কার করতে চায়, তার জন্য বলা হচ্ছে যে তাদেরকে আমরা সেখানে সহায়তা দেবো, আর্থিক সহায়তা দেবো, উদ্ভাবন গবেষণায় সে যদি ভালো করতে পারে তাহলে তখন টাকা ফেরত দিতে পারবে। যদি না পারে, ফেল করে, তো যেহেতু ওটা গবেষণা, সেখানে তার মুখে দেওয়া হবে। এই যে আমরা একটা সিস্টেমে নিয়ে আসছি যে একটা খেলা, যে সমস্ত ছাত্রদেরকে যে কোনো একটা খেলা বেছে নিতে হবে, একটা সাবজেক্ট। এতে করে ভবিষ্যতে আজকে না হোক, আজকে না কালকে ব্রাজিলকে হারিয়ে দিল যারা, তারা কি ব্রাজিলকে হারানোর মতো? আজকে আমার দেশ পিছিয়ে আছে। আমার দেশের প্লেয়ার সাকিব আল হাসান থেকে শুরু করে অনেকে তো আইপিএল বিশ্বকাপে খেলা না,
সেই এই প্রত্যাশা আমাদের প্লেয়াররাও বাইরে গিয়ে তো টাকা ইনকাম করে আনতে পারে, যদি আমি এখন থেকে যদি আমার সে বহুমুখী আমরা এখানে চেষ্টা করতেছি এখন দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। ধন্যবাদ আপনাকে। সেই এগিয়ে নেওয়ার জন্য যা যা করার দরকার তাই সেই করছেন। কাজগুলো করছে। জি, আলাউদ্দিন মোহাম্মদ, হাবিব ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে আপনার কিছু বলার আছে কিনা? প্রশ্ন আমার নাই, তবে যেটি বলছিলাম যে নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি মানে জনগণের আকাঙ্ক্ষার পরিপূরক কতটা কাজ করছে সেটিও নিয়েও কিন্তু নানা রকম প্রশ্ন আছে। আপনাদের নেতৃত্বের নানা রকম যারা একসময় ডক্টর ইউনূসের ক্যাবিনেটে ছিলেন তাদের নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ বিভিন্ন জায়গায় বেশি বেড়াচ্ছে। তো সেই জায়গা থেকে আপনারা কি সেই ইমেজটাও তৈরি করতে পেরেছেন কিনা যে জন আকাঙ্ক্ষার পরিপূরক হিসেবে আপনারা কাজ করতে পারছেন? আপনারা সরকারের সমালোচনা করছেন, কিন্তু আপনারা সেই জায়গাটা কতটা পূরণ করছেন? আপনার যেই বিষয়টা আপনি বললেন পারসেপশন, তো পারসেপশন যে কোনো রাজনীতিতে এবং গণতান্ত্রিক ব্যবস্থায় এটা কিন্তু অর্গানিক না, এটা ম্যানুফ্যাকচার্ড। এবং আমাদের এখানে রাজনৈতিক নেতৃত্ব, আপনার গণঅভ্যুত্থানের নেতৃত্ব অথবা যে কোনো পাবলিক ফিগার, তাদের ব্যাপারে যে পারসেপশনগুলো আমরা দেখি এগুলো প্রকারান্তরে ক্ষমতা কাঠামো দ্বারা নির্ণীত হয়। আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা হিসেবে ছিলেন কিন্তু তারা কিন্তু মিডিয়ার মালিক ছিলেন না, তারা কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া ন্যারেটিভের মালিক ছিলেন না, কিংবা এরকম আপনার বাংলাদেশের বড় বড় যেই এস্টাবলিশমেন্ট আছে তারা যেভাবে আপনার মানুষের ব্যাপারে পারসেপশন সৃষ্টি করতে পারে সেটা কোনোটাই তাদের হাতে ছিল না। তো আমরা সেই সময় দেখেছি যে তারা ক্ষমতা থাকা সত্ত্বেও, যেটা আমরা আজকে ক্ষমতা বলছি, ক্ষমতা থাকা সত্ত্বেও কিন্তু আমরা দেখেছি তাদেরকে বুলিং করা যাচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে আপনার ডিহিউম্যানাইজ করা যাচ্ছে, ইভেন আরও অনেকগুলো জায়গা থেকে। সো এখন আপনি যে কথাটা বলছেন যে এনসিপির নেতাদের সম্পর্কে, এখন যারা এনসিপি রাজনীতি করছেন তাদের বিশেষ করে যারা সরকারে আসীন ছিলেন 3 জন উপদেষ্টার মধ্যে 2 জন উপদেষ্টা, তাদের ব্যাপারে আমরাও শুনেছি এবং মিডিয়ার মারফত শুনেছি, বিভিন্নভাবে আপনারা বিভিন্ন কথা বলেছেন। কিন্তু এখন পর্যন্ত আপনার ইভেন বিএনপি গভর্নমেন্ট আসলেন, তাদেরও বেশ কয়েক মাস চলে গেল, আমরা কিন্তু সুস্পষ্ট কোথাও কোনো প্রমাণ অথবা কেউ সুস্পষ্টভাবে কোনো অ্যালিগেশন দিয়েছে এরকম আমরা দেখি নাই। আর রাজনীতিতে এই যে ব্যাপারটা ধরেন আপনার একেবারেই আপনি একটা পুরোপুরি ডার্ক অবস্থা থেকে রাতারাতি আপনি একেবারেই স্বচ্ছ একটা অবস্থায় চলে যাবেন সেটা আমরা প্রত্যাশা করি না। বিশেষত যখন আমি অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্সের কথা বলবো অথবা 5 আগস্টের পরে বাংলাদেশের কথা বলবো, আমরা কিন্তু যেই যন্ত্রের অংশ কিন্তু আমরা না, রাজনীতিবিদরা না, রাষ্ট্রযন্ত্র হলো মূলত ব্যুরোক্রেসি, যে ব্যুরোক্র্যাট রাষ্ট্রকে স্থায়ীভাবে পরিচালনা করে, তাদের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে কিন্তু বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয় নাই। তাদের বড়জোর পরিবর্তন হয়েছে, কেউ কেউ আপনার বাধ্যতামূলক অবসরে গিয়েছেন, কাউকে হয়তো এই ওয়ার্ক স্টেশন থেকে আরেকটা ওয়ার্ক স্টেশনে পাঠানো হলো, আবার এখান থেকে ওখানে, অথবা কারো আপনার 3টা-4টা প্রমোশন দিয়ে সহকারী সচিব থেকে আপনার সচিব পর্যন্ত করা হলো, এগুলো আমরা দেখেছি। কিন্তু তাদের যে মনস্তত্ত্ব, তাদের যে আপনার কাঠামোগতভাবে তারা যেভাবে রাষ্ট্রকে দেখে, সেই জায়গায় কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখতে পাই নাই। তো সেই জায়গা থেকে যদি আমরা বলি, ধরুন অন্তর্বর্তীকালীন সরকারে 2 জন উপদেষ্টা ছিলেন, 2 জন উপদেষ্টা কিংবা আপনি যদি পুরা 23 জন উপদেষ্টার মধ্যে 3 জন উপদেষ্টা ছিলেন, তার হলো মোট উপদেষ্টা পরিষদের 7%, 7.6%। এখন তাদের কি যদি পুরো অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে, তাদের তারা প্রভাবশালী উপদেষ্টা ছিলেন, অনেক ক্ষেত্রে অনেক সিদ্ধান্তের পরিবর্তন ঘটাতে তারা সক্ষম হয়েছে, সেই সময় রাজনীতির গতি প্রবাহ নিয়ন্ত্রণ করেছেন। আমরা এটা এই ধরনের একটা পারসেপশন আছে। আমি এই জায়গাটা বলি, ধরেন প্রভাবশালী উপদেষ্টা ছিলেন কোন জায়গায়? আপনি যদি দেখেন যমুনার সামনে একটা আন্দোলন হচ্ছে, আপনার টিএসসিতে আন্দোলন হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে, তখন এই 23 জনের প্রতিনিধি ছিলেন কিন্তু 2-3 জন ছাত্র উপদেষ্টা, তাদেরকে পাঠানো হতো। আপনি ধরেন ছাত্র উপদেষ্টাদের বাইরে আপনি একজন উপদেষ্টার নাম বলেন যিনি আপনার আন্দোলনের মুখে গিয়ে সেখান থেকে প্রত্যাখ্যাত হয়ে এসেছেন, অথবা সেখান থেকে তার দিকে জোতা ছুটেছে, বোতল ছুটেছে, আপনি কোনো উপদেষ্টা পাবেন না। হ্যাঁ, তাদের ব্যাপারে অভাব অভিযোগ আছে, কিন্তু ফেস করতে হয়েছে কিন্তু তাদেরকে। মূল জায়গাটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের যে এই 3 জন উপদেষ্টা গিয়েছিলেন, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা কি হবে? তারা কি সেখানে নিজেরা যেচে নির্বাচন করে অথবা যে আমি উপদেষ্টা হতে চেয়ে অভ্যুত্থান করব এরকম জায়গা থেকে যান নাই। পুরো বাংলাদেশ যখন একটা আপনার দিক নির্দেশনের অবস্থায় ছিল, যখন জাতীয় সরকারের দাবিকে বড় রাজনৈতিক দল উপেক্ষা করলো, তখন দেখা গেল যে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কি হবে সেটা কিন্তু সরকার গঠনের আগেই বিএনপি ঠিক করে দিয়েছে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। অথচ এই 3 মাসের মধ্যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে আপনার কোনো ব্যবস্থায় আপনার পরিবর্তন অথবা একটা আপনার মেরামতের কোনো রূপরেখা তাদের হাতেও ছিল না। সেই জায়গা থেকে যারা দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি আমরা আসলে তাদের যেই জাতীয় ভূমিকা
সেই জায়গাটাকে অনেকটাই আপনার উপেক্ষা করে অথবা অনেকটা এড়িয়ে গিয়ে আমরা বর্তমান যে জন আকাঙ্ক্ষা, বাংলাদেশের যেই 68% মানুষ জি। গণভোটে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, যেই মানুষরা সংস্কারের জন্য ভোট দিয়েছে, তাদের এই দাবিকে উপেক্ষা করার কারণ হিসেবে যখন আমরা অভ্যুত্থান নেতাদের চরিত্র হনন, তাদের দুর্নীতি, তাদের ক্ষমতার অপব্যবহারকে সামনে নিয়ে আসি, আমার মনে হয় আমরা একটা মাছ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করি। কারণ এটা অনেক বড়, মানে সংস্কার আকাঙ্ক্ষাটা অনেক বড়, যেখানে কয়েকজন উপদেষ্টার ইভেন তার চেয়ে বাজে পারফরমেন্সের কারণেও আকাঙ্ক্ষাটা কখনো নাই হয়ে যায় না। এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। আলাউদ্দিন মোহাম্মদ ঠিক আছে, সেখানে 3 জন উপদেষ্টা গিয়েছিলেন বা এখানে অংশগ্রহণ করেছেন, কিন্তু হয়তো তাদের অনেকের কারণে বা আমরা তন্ত্রের কারণে সেটা বাস্তবায়ন করতে পারি নাই, মানে আপনাদের জন আকাঙ্ক্ষাটা আপনি না আরেকটা বিষয় আমি আপনাকে একটু বলে দেই, অন্তর্বর্তীকালীন সরকারের এজেন্ডা ছিল না যে বাস্তবায়ন করা, তাদের এজেন্ডা ছিল যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংস্কারের ব্যাপারে ঐকমত্য করা এবং একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং বিচার প্রক্রিয়া শুরু করা। 3টা এজেন্ডা নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। 3টা এজেন্ডার যদি আপনি বলেন নির্বাচন নিয়ে, আমি বিশ্বাস করি রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতানৈক্য করে যে নির্বাচন একটা সুন্দর নির্বাচন হয়েছে, বিচার সুন্দরভাবে বিচার প্রসেসটা শুরু হয়েছে। সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশ 54 বছরে কখনোই কোনো সবগুলো রাজনৈতিক দল মিলে কিছু একটা সেট অফ পয়েন্টস আসে নাই, এই প্রথমবারের মতো এসেছে। তো আমি অন্তর্বর্তীকালীন সরকারকে যখন মূল্যায়ন করব, আমি তার সময় দুর্নীতি বেড়েছে কিনা, তার সময় আপনার মব বেড়েছে কিনা সেগুলো মূল্যায়ন করব না। আমি মূল্যায়ন করব তার যেই 3টা ক্রাইটেরিয়া ছিল, 3টা ক্রাইটেরিয়া 3টাতে সে পারফর্ম করতে পেরেছে। জি, হাবিব ভাই কাছে যে প্রশ্নটি হচ্ছে যে আমরা জাতীয় সংসদে দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করছেন যে বিগত সরকার অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের সময় যেসব অভিযোগগুলো এসে যার বিরুদ্ধে তার জন্য একটা তদন্ত ব্যবস্থা নেয়, দুদককে বলবার জন্য তিনি অনুরোধ জানিয়েছিলেন। মানে এই ধরনের একটা বক্তব্য এর রাজনৈতিক আসলে তাৎপর্য কি একটু জানতেই চাই আপনার কাছে। এই অভিযোগগুলি আসতেছে না, এই অভিযোগগুলো যেন করতে না পারে সেটা তো হতে পারে। এখন তদন্ত করে দুর্নীতি বিভাগ তদন্ত করে দেখলো যে না এগুলি মিথ্যা, অসার, অসুস্থ, ক্লিয়ার হয়ে গেল, দায় কেন বহন করবো, সেই জন্য হতে বলেছেন। ধরতে হবে, জনসময়কে অসম্মানিত করতে হবে সেটা না, এটা তো আমাদের পার্ট, এটা আমাদেরই লোকেরা। আজকে আমরা সরকার গঠন করেছি, তারা বিরোধী দলে আছে, সরকারের একটা পার্ট তো সেটাও, অন্যরা তো না। সেই জন্য আমাদের সালাদ ওই ব্রড সেন্সে বলতে পারে। এখন আপনি আসেন, জুলাই সনদে স্বাক্ষর করা না করা নিয়ে কোনো নাটক হয়েছিল, এনসিপি এবং জামাত বললো যে আমরা স্বাক্ষর করবো না, হঠাৎ করে জামাত চলে আসলো স্বাক্ষর করতে, এনসিপি রাগ করে চলে গেল কক্সবাজার, স্বাক্ষর করলোই না, নির্বাচনের পরে স্বাক্ষর করেছে কিছু কথাবার্তা লিখে টিকে। জামাত তো এখানে জুলাই সনদে কী ছিল, 5% নারীদের ভোটে অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ ছিল না, 1% দিয়েছে, এটা পরিমাণ 100% জুলাই সনদের বরখেলাপ করা হলো। তারপরে কি ছিল, যে নির্বাচনের পরে নির্বাচনে যারা হবে তারা স্পিকার নেবে, যারা বিরোধী দল থাকবে তারা ডেপুটি স্পিকার নেবে, সেখানে তারা নিল না, 100% না। যে যারা কথাগুলো বলছে আমাদেরকে, তারা 100% কয়েকটা মোটা দাগে তারা জুলাই সনদের সাথে টোটালি ওই জায়গাতে সরে এসেছে। আমি খারাপ ভাষাটা বললাম না, হ্যাঁ, সেই জায়গায় সরে আসছে। আমরা সংস্কারের জন্য আপনারা শপথ নিলেন না, আসল জায়গাটাই তো নিলেন না, মানে সেখানে প্রথম দিনই হলো না সংসদে, প্রথম দিনে শপথ আমরা নিলাম না। এটা আমাদের সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তারা ব্যাখ্যা দিয়েছেন। আমি যেটা সংবিধান বিশেষজ্ঞ না, সেখানে ব্যাখ্যা আমি যাব না। আমার কথা হলো যে আমরা সব মানলাম, সমস্ত মানলাম, ততগুলি আছে সব মেনে নিলাম, নিয়ে গিয়ে শেষে এসে আমরা বললাম যে আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন করবো না, দলীয় সরকার নির্বাচন হবে, কিছু হবে, সব ধ্বংস হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত ওইটা আসে ওইটা সামনে, যে 5 বছর অধিকাংশ সঙ্গে সঙ্গে আপনার সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকার নির্বাচন করতে হবে, ওই সরকার জনগণের স্বার্থের বাইরে যেতে পারে না। সরকারের মতোই কথা, দেশের মানুষের জন্যই তাকে কাজ করতে হবে এবং জন আকাঙ্ক্ষা দেশে যেটা গড়ে উঠেছিল নির্বাচনের মুখোমুখি হতে হবে, সেই কারণে এই সব মানতে হবে। এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, হানা ভোটের যে সমস্ত জিনিসগুলি আছে, মানুষের কাছে যে জিনিসগুলি গ্রহণ করার যে প্রয়োজন অবশ্যই মানতে হবে, না মানলে ওইসব বলবো তোমরা কথা রাখো না, তোমাদের ভোট দেবো না। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে আসতে চাই যে রাজনীতিতে বিরোধিতা থাকবে, সেটা খুবই স্বাভাবিক। আপনারা
বিরোধী দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করছেন, জামাতের সাথে আছেন, কিন্তু আমরা বিভিন্ন সময় দেখছি যে সরকারের 3-4 মাস না যেতেই এই জুলাই সনদ সংস্কার প্রশ্নে আন্দোলন করা হবে রাজপথে এবং এই সরকারকে ফেলে দেওয়া হবে, এই ধরনের এক ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। তো এটি আসলে মানে সেটি কি আগের সেই পুরনো রাজনীতির এক ধরনের চর্বণ অবস্থা কিনা? মানে একদিকে আপনারা সংসদে সহযোগিতা করছেন, আবার রাজপথে সরকারকে ফেলে দেওয়ার এক ধরনের হুমকিও প্রদর্শন করছেন। আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন, বাংলাদেশে গণভোট হয়েছে, জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছে এবং রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে সেই রায়কে বাস্তবায়ন করে না, এরকম ঘটনা আগে কখনো ঘটেছে? কখনোই ঘটে নাই। আপনি বাংলাদেশে ধরেন, আপনার যদি বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়া রহমান, তিনি তার যেই আপনার সামরিক শাসন এবং তার ক্ষমতা গ্রহণকে বৈধতা দানের জন্য তিনি গণভোট করেছেন এবং জনগণ হায়ের পক্ষে এবং খুব অল্প শতাংশ জনগণ রায় দিয়েছে। উনি কিন্তু ওনার ক্ষমতাকে কক্ষিগত করে সেখান থেকে একটা বহুদলীয় গণতন্ত্রের দিকে জাতিকে নিয়ে গিয়েছে। তারপরে আমরা যে আরও 2টা গণভোট হলো, ধরেন আপনার এই প্রথমবারের মতো আমরা দেখেছি যে জনগণ রায় দিয়েছে, একটা রাজনৈতিক দল জনগণের সাথে স্পষ্ট ভাষায় প্রতারণা করছে। এই শব্দটা শুনতে অনেক খারাপ লাগে, বাট এর চেয়ে ভালো শব্দ নাই। আপনি জনগণকে তখন বলেছেন আপনি হায়ের পক্ষে ভোট দেন, জনগণ ভোট দিয়েছে, দেওয়ার পর আপনি দেখলেন। এবং আবার আরেকটা বিষয় দেখবেন, তখন তারা বলেছিল যে আপনার এই যখন গণভোট আগে হবে, বলছে গণভোট আগে হলে 1,500 কোটি টাকা অপচয় হবে, একদিনে হলে এই টাকাটা বেঁচে যাবে। মানে এত আপনার জনদরদি একটা জায়গা থেকে এসে গণভোটের পক্ষে কাজ করে আপনি যখন 2/3 মেজরিটি পেয়ে গেলেন, এবং অনেকেই স্পষ্টভাবে বলছে যে তারা ওই সময়ে জনগণকে আবার অথবা গণভোটের পক্ষ অথবা গণভোটকে মেনে নিয়েছে, কারণ হলো যে তখন তাদের কাছে মনে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিবে না। হ্যাঁ, কিন্তু নির্বাচন জনগণ কি করেছে? জনগণ কি দোষ করেছে? আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ডিল করতে গিয়ে জনগণের সাথে কেন প্রতারণা করলেন? সেই জায়গাটা জবাবটা আপনি কে দেবে? জনগণ কি বলেন যে রাজনৈতিক দল ছাড়া একা একা সংগঠিত আরেকটা গণঅভ্যুত্থান ঘটাবে? আপনার বিরোধী দলের কাজ কি? বিরোধী দলের কাজ হলো যে জনগণ নীরবভাবে আপনাকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ম্যান্ডেট দিয়েছে, বিরোধী রাজনৈতিক শক্তিকে ম্যান্ডেট দিয়েছে যে আমি এই জিনিসগুলো চাই, এটার জন্য আমি সরকারের সেটার জন্য আপনারা 5 বছর অপেক্ষা করেন, সামনে যে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার অধীনে, তখন জনগণ না চাইলে বিএনপি কে ভোট দেবে না, কেন আপনি মনে করেছেন ভোট দেবে? ফলে কেন এই সরকার ফেলে দেওয়ার কথা আসছে কেন? না, ফেলে দেওয়ার কথা আমি বলছি না। যে নির্বাচন হয়েছে, নির্বাচন নিয়ে কি বিএনপির কোনো আপনার দ্বিধা আছে? যদি নির্বাচন নিয়ে দ্বিধা হয় তাহলে নির্বাচনের রায় নিয়ে কেন দ্বিধা? আপনি একটা রায় মেনেছেন, একটা রায় কেন মানছেন না? আপনি বলছেন মানবেন, তারপর নির্বাচন কমিশন তো আপনি 180 দিনের শর্ত দিয়ে দিয়েছে। আপনি 180 দিনের মধ্যে না মানলে অটোমেটিক জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাবে এখানে। তখন আপনি এই সংকটটা, সাংবিধানিক সংকটটা কোথা থেকে আপনি সমাধান করবেন? এই সমাধানের জায়গায় বিরোধী দলকে তো বাংলাদেশের জনগণ, বাংলাদেশের বাইরেরও স্টেক হোল্ডার্সরা বলবে বিরোধী দল তোমরা কি করেছো? তোমাদের তো কাজ ছিল তাদেরকে চাপ দিয়ে এটা বাস্তবায়ন করে ফেলা, তোমরা কেন পারো নাই? আপনি বিরোধী দলের ভূমিকার কোন জায়গাটা বলবেন যে আপনি বিরোধী দল কোন জায়গায় সাকসেস? বিরোধী দল সাকসেস হবে তখনই যখন সরকার যেই কাজটা করার জন্য জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ সেই কাজটা করছে না, বিরোধী দল ছলে বলে কৌশলে চাপ প্রয়োগ করে সরকারকে সেই কাজ করতে বাধ্য করা, সেই কাজটা করতে বাধ্য করার কাজ কিছু বিরোধী দল করছে, কিছু ক্ষেত্রে করছে, করার চেষ্টা করছে। আমি মনে করি আপনার এই জায়গা থেকে স্বাগত জানানো উচিত যে বিরোধী দল অন্তত সরকারকে জনগণের সাথে, কারণ বিরোধী দল কে? বিরোধী দল তো জনগণের বাইরে কেউ না। সরকার যেহেতু এস্টাবলিশমেন্ট, ক্ষমতার একটা অংশ, ক্ষমতার পক্ষ হয়ে যায়। যে কোনো রাষ্ট্রে ক্ষমতা এবং জনগণ এটা একটা বাইনারি হয়ে যায়। জনগণের পক্ষে কে কথা বলবে? যেই 68% জনগণ ভোট দিয়েছে, আপনি বলেন যে 5 বছর তারা অপেক্ষা করবে, যে 5 বছর পরে আমি রায় দিয়ে এই সরকারকে আমি হঠাৎ অন্য সরকার নিয়ে আসবো? তাহলে আমার গণতন্ত্রের যে মূল ভিত্তিটা, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল, এটার সাথে আপনি কারা আপনার এই বিশ্বাসঘাতকতা করবে? এই প্রশ্ন এবং এই কথা কি বারবার আমি উচ্চারণ করবো না? আমাকে তো করতে হবে, করে যেতেই হবে। জি হাবিব ভাই, যে এনসিপি এই জায়গাটা কিন্তু ছাড় দিচ্ছে না, বিশেষ করে সংস্কারের প্রশ্নে তাদের পদযাত্রা 1 নম্বর দাবি রেখেছে যে জুলাই সংস্কার বাস্তবায়নে নিয়ে জনমত ছাড় দিচ্ছে না, ঠিক। তো ওই যে জুলাই সনদে যে ছিল 5% মহিলাকে একটাও দিয়েছে, সেখানে কথা বল না তো। ডেপুটি স্পিকার নিল না, সেখানে দিলেও তো আজকে একটা সংসদে কথা, সেটা তো নিল না। এতে 100% প্রতারণা করেছে, জুলাই সনদের সাথে প্রতারণা করেছে তারা। এখন আজকে যে জিনিসটা, এখন আমরা বাস্তবায়ন তো আমরা সরকারি দল, আমরা অনেক কিছু সহ্য করতে হবে আমাদের, বলবে তারা, আমরা শুনতে হবে। এই যে কথা ফেলে দেব, আওয়ামী লীগকে 36 দিনে বিদেশে পাঠিয়ে দিয়েছি, এদের 6 গুণ, এত ক্ষমতা কি আছে? এত ক্ষমতা কি তাদের আছে? এই যে 68% ভোট, এই ভোট কি তাদের ভোট? বিএনপির ভোট নেই এখানে।
বিএনপি চেয়ারম্যান তো পরিষ্কার আগে ভোট একটা দেবেন, তারপর ধানসিঁড়ে ভোট দেবেন। বিএনপি চেয়ারপারসন বলতেন, আপনারা তাদেরকে এত ক্ষমতাহীন না না, কেন? ক্ষমতা ভাবার কারণ আছে তো। এই ক্ষমতা তারা যতকালে যতবার শরীর মোটা দেখতেছে, এত মোটা শরীর তাদের না। এখানে ভোট আছে বিএনপির বেঈমান বিশ্বাসঘাতকের ভোট আছে এখানে, এই ভোটের মধ্যে। এখানে ভোট আছে আওয়ামী লীগের ভোট আছে এখানে ভোট আছে অনেক ক্ষেত্রে প্রশাসনিক কারচুপির ভোট আছে। আমার ওখানে যেমন রাতের বেলা সিল মেরেছে, আমি ধরেছি পরে, আছে তো। এই ভোট কি তাদের একার ভোট? এই যে তারা যতক্ষণে দাম্ভিকতা দেখাচ্ছে, তারপর তাদের যদি লেজ ধরে টান মারে তাহলে মাথা শুদ্ধে চলে আসবে। তারা যদি দম্ভ করে বলে, তারা যদি আসল জায়গায় যদি চলে যায়, এখন এটা গণভোট দেন তো, এখন গণভোটের দেন তো, যে স্বাধীনতা যুদ্ধের সময় জামাতের ভূমিকা নিয়ে হা বা না দেন তো দেখি। 85%, 85% ভোট বলবো যে ওদের বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া উচিত না। দেন দেন, তাহলে আমরা কি সেই জায়গায় আমরা যাচ্ছি? আমরা কি সেই জায়গায় যাচ্ছি? তারার হুঙ্কার তো কম না, আমরা তো ওই কথা ওদিকে যাচ্ছি না। ঠিক আছে, চলতেছে, দেশের সামনে এগিয়ে সেই জায়গায় চলছে। আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ অন্যায় করেছে, অর্থনীতি থেকে শুরু করে দেশকে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতি পাচার করে চুরি করে সব কিছু করেছে। সেই সাথে আপনার 1,500 মতো আমার সাধারণ মানুষ, শিশু বাচ্চাকে শহীদ করেছে, হত্যা করেছে। 25 থেকে 30,000 আমাদের সাধারণ মানুষ, ছাত্র, তাদেরকে আহত করেছে। প্রায় 200-300 অন্ধ হয়ে গেছে, হয়েছে না? এই কারণে আওয়ামী লীগের রাজনীতি সাময়িকভাবে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাদের রাজনীতি না কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাই তো? আজকে এটা যদি হয়ে থাকে, কালকে যদি মানুষ যদি একটা স্লোগান তোলে, 71 সালে তো আমার লক্ষ লক্ষ মানুষ হত্যার সাথে জড়িত, মা বোনদের ধর্ষণের সাথে জড়িত, আপনার শান্তি বাহিনী কমিটি করে এর সাথে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে, তারপর জনপদ চালিয়ে পরে সরকার করেছে। যারা জাতীয় স্মৃতিসৌধে এই বছর গিয়েছে বিরোধী দলে যাওয়ার পরে, কোনো তারা যায়নি, স্বীকার করে না। যারা 21শে ফেব্রুয়ারির গর্বে জন্ম হয়েছে বাংলাদেশ, 21শে ফেব্রুয়ারি তার শহীদ মিনার যায়নি কোনোদিন, এবার গিয়েছে বলেছে এটা শিষ্টাচার, এই সমস্ত কথা তো আমরা নিয়ে আসতেছি না। এই সমস্ত নিয়ে আমরা বলছি, এই জুলাই গণঅভ্যুত্থানের হানা ভোটের ভিতরে আমাদের তো অংশগ্রহণ আছে। আমরা তো বলছি যেগুলো আমরা করতে আমরা অলরেডি আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা তো বলি নাই যে আমরা করবো না। ধন্যবাদ। যারা করেনি, এখানে যেটা মোটা দাগের যেটা জুলাই সনদের কিন্তু সেটা বাস্তবায়নের ক্ষেত্রে কবে করবেন, কিভাবে করবেন, সে কাঠামোটাও কিন্তু দেয়া আছে, অবশ্যই সেটা অনুসরণ করছেন না কেন? ধন্যবাদ। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে আসতেছি, একটু ছোট করে প্রসঙ্গ আনতে চাই। যে একটা বিষয় আলোচনা হচ্ছে যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকার 250তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এটিকে আপনারা কিভাবে দেখছেন? এটি কেউ কেউ বলছেন যে আমাদের সার্বভৌমত্ব বিরোধী কাজ হয়েছে, 71-এ আমাদের বিরোধিতা করেছিল, তাদের আমরা স্বাধীনতা বিরোধিতা করেছি, তাদের স্বাধীনতা আমাদের ভূমিতে পালন করছি। আপনারাও সেখানে অংশগ্রহণ করেছিলেন? আমরা অংশগ্রহণ করিনি। মূলত এই কথা বলার আগে আমি একটু হাবিব ভাইয়ের ব্যাপারে বলি। আমার মনে হয় বিএনপির যে যারা জুলাইকে সত্যিকার অর্থ ধারণ করেন এবং গণঅভ্যুত্থানকে ধারণ করেন, তাদের হাবিব ভাইদের যে রাজনীতি, বিএনপিকে রিপ্রেজেন্ট করার যে রাজনীতি জায়গাতে একটু পুনর্বিবেচনা করা উচিত। কারণ হাবিব ভাই যেভাবে প্রকারান্তরে আওয়ামী লীগের সাথে বিএনপিকে তুলনা করলেন, আমরা কিন্তু তুলনা করতে চাই না। আরেকটা বিষয় হলো যে আওয়ামী লীগ যেভাবে শাসন করেছেন, একটা সময় কিন্তু হাবিব ভাই বিএনপি করলো, হাবিব ভাই জামাতের সাথে জোট করার কারণে নিগৃহীত ছিল, এবং হাবিব ভাইদের রাজনৈতিক অধিকারকে কিন্তু কেবলমাত্র জামাতের সাথে জোট করেছে, এই জন্য আওয়ামী লীগ হরণ করেছিল। সেই জায়গা থেকে ওনারা কিন্তু সরে আসতে পারেন নাই, তারা কিন্তু আওয়ামী লীগের জায়গাটা নিয়েছেন। একই সাথে এই 2026 সালের যে গণভোট, এই গণভোটের রায় বাস্তবায়ন না করার অজুহাত হিসেবে জামাতের বিরুদ্ধে, জামাতের রাজনীতি থাকবে কি থাকবে না, সেই আপনার বিরুদ্ধে একটা গণভোটের আপনার আয়োজন কথা বলছে কেন? আপনি জনগণ রায় দিয়েছে, এই জনগণের মধ্যে আপনি ভাগ করছেন কেন? আপনি আওয়ামী লীগ, বিএনপি, জনগণ হিসেবে রায় দিয়েছে, জনগণ এ রাষ্ট্রের নাগরিক হিসেবে রায় দিয়েছে, ভোটার হিসেবে রায় দিয়েছে, আপনাদেরকে ভোটার হিসেবে ট্রিট করেন। আপনি যেই 51% জনগণ আপনাদেরকে দেশ পরিচালনার জন্য রায় দিয়েছেন, সেটাকে আপনি শ্রদ্ধা জানাচ্ছেন, গুড। আপনি যে 78% জনগণ রায় দিয়েছে, 68% জনগণ রায় দিয়েছে সংস্কারের পক্ষে, সেই জায়গায় আপনি অনেক অজুহাত নিয়ে আসছেন। এই জনগণ আমার বিএনপির জনগণ, যারা বিএনপির ভিতরে উনি কিন্তু তাদেরকে ধারণ করেন নাই, যে বিএনপির ওই অংশটা
আপনার আওয়ামী লীগের অংশ, তারপর আপনি জামাতের এনসিপির অংশ, এই জায়গা থেকে আমার মনে হয় বিএনপি রাজনীতি থেকে বের করা যাওয়া উচিত। কারণ উনি যেটা বলছেন যে জনগণ তাহলে একসময় রায় দিবে, তাহলে ওনার মতো যেই যারা বিএনপিকে এই জায়গায় নিয়ে দেখতে চায় যে জনগণ রায় দিবে, আওয়ামী লীগকে ডুবিয়েছে এই ধরনের নেতৃত্ব যারা মনে করেছে যে ঠিক আছে আওয়ামী লীগ ভুল করলে জনগণ রায় দিবে, একদিন কিন্তু জনগণ ঠিক রায় দিয়েছে। আমরা তো বিএনপিকে সেই জায়গায় দেখতে চাই না। আমরা চাই যে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিটি রাজনৈতিক দল নিয়মতান্ত্রিক রাজনীতি করবে, এখানে গণতান্ত্রিক রাজনীতি করবে, রাজনীতির মাধ্যমে জনগণের আস্থা নিয়ে দেশ পরিচালনা করবে, আবার জনগণের সাথে ফিরে যাবে যে আমি আবারও আপনাদের শাসন করতে চাই, আপনাদের শাসন পরিচালনা থাকতে চাই, আমাকে আবার ভোট দিবেন কিনা। সেই জায়গাটা বাদ দিয়ে তারা জনগণকে বাদ দিয়ে আওয়ামী লীগ রাজনীতিটাকে আমি এই জায়গায় প্রত্যাখ্যান করে গেলাম। দ্বিতীয়ত যে জায়গাটা বলছেন ছোট করে আমরা সময় নেই, ছোট করে একটা বাক্যে তারপর আসবো। হ্যাঁ, এটা আপনার পৃথিবীর প্রতিটা রাষ্ট্রে আপনি ধরুন 71-এ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে অথবা আপনার পাকিস্তানের পক্ষে ছিল, তার জন্য কি গত 54 বছরে বাংলাদেশের কোনো সরকার মানে ইউএস এর সাথে সেই আচরণ করেছে? আমরা সেই আচরণ কিন্তু দেখি নাই। তাজউদ্দিন আহমেদ যতদিন বেঁচে ছিলেন ততদিন তার একটা পলিসি ছিল, 75-এর পর থেকে কিন্তু বাংলাদেশের সব রাজনৈতিক দল ইউএস এর সাথে অন্যান্য যে দেশ আছে বিশ্বের অপরাপর রাষ্ট্রগুলো তার মতো করে কাজ করে যাচ্ছে। সো এখানে এই মুহূর্তে আপনার 250তম আপনার যে আমেরিকার স্বাধীনতা দিবস এবং বাংলাদেশের যে ককাস সংসদে ইউএস ককাস তার আয়োজনে যে আপনার এই অনুষ্ঠানটা হলো, এটাকে সার্বভৌমত্ব স্বাধীনতা কিংবা আপনার 1971-এ আমেরিকার ভূমিকার সাথে তুলনা করলে আমাদের একই সাথে চীনের সাথে সম্পর্ক নিয়ে পুনর্বিবেচনা করতে হবে। আমাদের অন্যান্য যে রাষ্ট্র আছে যারা 71-এ আমাদের সাথে আপনার মুক্তিযুদ্ধের সময় তারা অবস্থান নিয়েছে, সেটা রাজনীতি না, সেটা রাজনীতি চলে না। আমেরিকা আমাদের স্বাধীনতার বিরোধী করছে। আজকের পরিস্থিতি ভারত যদি এখানে দক্ষিণ প্লাজায় তার স্বাধীনতা দিবস পালন করতে চায়, আমাকে করতে দেবো? আমার ভালো লাগবে? আমার কথা হলো এই জায়গাটাকে আমরা রাখি, বিতর্কের ঊর্ধ্বে রাখি। মানে এটা উচিত হয় না আপনি যেটা বলছেন। আমি বলতে চাচ্ছি যে বিতর্কের ভিতরে অন্য যে কোনো জায়গায় তো করা যেতে পারতো, চীনমন্ত্রীতে করা যেতে পারতো, অন্য জায়গায় করা যেতে পারতো, আমেরিকান দূতাবাসও করা যেতে পারতো, যে কোনো জায়গায় করা যেতে পারতো, এতদিন তো হয়েছে। জাতীয় সংসদে কেন কোনো তাৎপর্য কোনো অর্থ আছে কিনা? যেখানে যে কোনো একটা ধরেন এখানে কোনো একটা থাকতে পারে, যে কোনো একটা ধরনের থাকতে পারে। আমার কথা হলো যে আমি আওয়ামী লীগের সাথে আমাদের তুলনা করছে, আমি সেইটা বলেছি যে আমরা আওয়ামী লীগ কিন্তু এক না। এই যে এনসিপি বা জামাত যে এটা বলে যে তুড়ি দিয়ে উড়িয়ে দেওয়ার মতো, এই জায়গা থেকে সরে আসতে হবে, সবাই মিলে দেশটা গঠন করতে হবে। যদি কোনো কারণ, যদি বলছি আবার হওয়ার সম্ভাবনা নাই, হবেও না, হতে দেওয়া হবে না, তারপরেও বলি যদি আমরা ফেল করি আমাদের কারোর পিঠে চামড়া থাকবে না। কার থাকবে না থাকবে আমি জানি না, আমি দেশেও থাকতে পারবো না, আমার চামড়াও থাকবে না, পৃথিবীর উপরে বেঁচে থাকতেও পারবো না। এই জন্য আমাদের উচিত যে আমাদের ভিতরে যেগুলো সমন্বয় করে সামনের দিকে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বোঝানো দরকার যে আওয়ামী লীগ অন্যায় করেছিল, দেশ ছেড়ে পালিয়েছে, আমরা যারা আওয়ামী লীগ আন্দোলন করেছিলাম আমরা একসাথে থেকে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে আসি। ধন্যবাদ। যে জাতীয় ঐক্যের সনদ মানে ওই জায়গাটাকে ঠিক রেখে চলা যায় কিনা, কিন্তু সেই জায়গা থেকে প্রশ্নটা তৈরি হয়েছে। আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাবিবুর রহমান হাবিব ভাই, আপনাকে ধন্যবাদ। এবং দর্শক যারা ছিলেন শুনেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, শুভরাত্রি।